শেখ হাসিনা লন্ডনের আওয়ামী লীগের জনসভায় অনলাইনে সংযুক্ত হয়ে দীর্ঘ বক্তৃতা দেন। তার বক্তৃতার সময় ছিল আধা ঘন্টার উপরে। তিনি ডক্টর ইউনূসকে সমালোচনা করেন। হাসিনার সরকার উৎখাত করে যে সরকার বর্তমানে আছে সেটা অবৈধ দখলদার সরকার, এবং ডক্টর ইউনূস মেটাকুলাসলি প্ল্যান করেই জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছে নিজে তাদের মাস্টার মাইন্ডকে দিয়ে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রত্যাহার নিয়ে দাবি জানানো হয়েছে, চিঠি লেখা হয়েছে নোবেল কমিটিতে। পাশাপাশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির সঙ্গেও তুলনা করছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলা চালানো হয়েছে, এবং কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করে যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনো জানা যায়নি। দর্শক, চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সে আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। সমন্বয়কদের গাড়িতে হামলা করে যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনো জানা যায়নি। দর্শক, চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট, আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগ তো আছেই, আরও অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট, বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই। ভালোবাসার মানুষ যেমন আছেন, তাদেরকে সুযোগ পাইলে ওই পারে পাঠিয়ে দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে। আপনার 8 ডিসেম্বর দিবাগত রাত 2:03 রাতের আধারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, যে ঘটনা কি, যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর। এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া, সেই ঐতিহাসিকভাবে খেলা হবে ডায়লগের প্রবর্তক শামীম ওসমানের কিন্তু এটা একটা বড় এরিয়া। যদিও শামীম ওসমান তিনি এই মুহূর্তে নেই, আওয়ামী লীগও সেখানে ঘুমন্ত, তাহলে কাদের এত বড় সাহস হলো দিনে দুপুরে বা গভীর রাতে হামলা চালানো? এখানে বলা হয়েছে শুধু হামলা চালানি, সেখান থেকে তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আব্দুল্লাহ সরকারের নিকট। বলা হয়েছে যে গেল 27 নভেম্বর থেকে হঠাৎ করে সমন্বয়কদের উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে। 27 নভেম্বর ঘটনার শুরুয়াত হয়েছিল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘটনা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। এর পরের দিন আরেকটা ঘটনা ঘটছিল 28 নভেম্বর, হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। পরে আপনার এটা নিয়ে মামলা হয়েছে, 2 জন অলরেডি রিমান্ডে আছে। আমার মনে হয় যে সমন্বয়কদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা কাজ করছে, তাদেরকে মারতে পারলে অনেকেরই সুবিধা হবে, আবার অনেকেরই অসুবিধা হবে। যেমন যে কোনো সমন্বয়ক এরকম অদৃশ্য হামলায় বা গভীর রাতে বা মব জাস্টিস লেভেলের কোনো ঘটনায় যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায়, প্রথমে সোজা দোষটা যাবে, চোখ বন্ধ করে সবাই বলবে এটা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ করুক আর না করুক, যুবলীগ করুক আর না করুক, ছাত্রলীগের পোলাপাইন করুক আর না করুক, এটা চোখ বন্ধ করে সবাই বলে ফেলবে এই ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত। বা আসলে কি শুধু আওয়ামী লীগে এই মুহূর্তে সমন্বয়কদের বিপরীত অবস্থান নিচ্ছে? না, এখানে নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারতের সাথে যে অস্থিতিশীল একটা অবস্থান আছে, সেখানে আমাদের সমন্বয়করা, আমাদের পলিটিশিয়ানরা যতটা শক্ত ভাষায় কথা না বলছেন, সার্জিস, হাসনাত বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে, ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জিস, হাসনাত বা নাহিদদের কিন্তু চিনেন, তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে, এটা আমরা মানতে পারি না। তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতের কোনো গুপ্তচর থাকতে পারে, রয়ের এজেন্ট থাকতে পারে, যে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটে দিতে পারলে পরিস্থিতি আরও আওলাই যাবে, আর সরকারেরও যে সরকার ক্ষমতায় আছে তারাও যথেষ্ট বিপাকে পড়বে। এক ঢিলে অনেকগুলো পাখি এখানে শিকার করা সম্ভব। সো তাদের মুভমেন্টের সময় আমার মনে হয় একটু সতর্কতা অবলম্বন করা উচিত, প্রোটেকশন রাখা উচিত। শেখ হাসিনা লন্ডনের আওয়ামী লীগের জনসভায় অনলাইনে সংযুক্ত হয়ে দীর্ঘ বক্তৃতা দেন। তার বক্তৃতার সময় ছিল আধা ঘন্টার উপরে। প্রথমেই তিনি ধন্যবাদ দেন সকল প্রবাসীকে দেশের দুর্যোগে পাশে থাকার জন্য, এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ তৈরিতে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে আওয়ামী লীগের ভূমিকার কথা বলেন, এবং জামাত নেতাদের নাম ধরে ধরে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য, এইসবের ফিরিস্তি দেন তিনি। এবং বিগত 3 নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে বলে তিনি দাবি করেন, এবং বলেছেন যে মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এবং স্বল্প উন্নত দেশ থেকে তিনি উন্নয়নশীল দেশে রূপান্তর করেন বাংলাদেশকে। দারিদ্রতার হার 41% থেকে 18-তে নামিয়ে আনেন তারা। খাদ্য নিরাপত্তা তৈরি করেন,
বিদ্যুৎ উৎপাদন, বিনা পয়সায় গরিব মানুষদের খাদ্য দেওয়া, 15 টাকা কেজিতে চাল দেওয়া এবং 1 কোটি লোককে টিসিবির মাধ্যমে কার্ড দেওয়া এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি দাবি করেন। এবং বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়েছেন। ভূমিহীন গৃহহীন মুক্ত বাংলাদেশ তৈরির তার টার্গেট ছিল, অনেকটা সফল হয়েছেন তিনি দাবি করেন। এবং তিনি ডক্টর ইউনূসকে সমালোচনা করেন এবং জাতিসংঘে যে ডক্টর ইউনূস গিয়েছিলেন, ক্লিনটনের সাথে মিটিং করেছিলেন, তখন পরিচয় করে দিয়েছিলেন মাস্টার মাইন্ড ছাত্র নেতাকে। এবং তিনি বলেছেন যে ওই কোটা আন্দোলন ছিল না সেখানে, তারা স্বীকার করেছেন এবং সেটা ছিল মাস্টার মাইন্ডদের দ্বারা পরিচালিত পরিকল্পিত একটি টার্গেট তাদের। এবং স্মৃতি জাদুঘরে পুরানো, তারপরে আন্দোলন সফল করার জন্য তারা মেট্রোতে আগুন দিয়েছে, পুলিশকে হত্যা করেছে, এইসব বিটিবি, সেতু ভবন, সড়ক ভবনে আগুন এবং আওয়ামী লীগ নেতাকর্মী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, নরসন্দী জেল থেকে অনেক কয়েদিকে, জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এবং গ্রেনেড মামলার আসামিদের ছেড়ে দেওয়া, সংসদ ভবন লুটপাট এবং এইরকম বিচারপতিদের অপমান করা, মানবাধিকার কমিশনকে ধ্বংস করা, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া, 4-5 হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা এবং আহত করা, 3000 পুলিশকে হত্যা, 40 জন আনসারকে গুম করা, মিথ্যা মামলা দেওয়া, এইসব বিভিন্ন অভিযোগ করেন তিনি। এবং তিনি চিন্ময় যে তাকে যে গ্রেফতার করা হলো, তার কেন আইনজীবী থাকলো না, সরকার চাইলে সরকারের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার নিয়ম আছে, সেটা সরকার করে নাই, এগুলো সমালোচনা করেন তিনি। তো এটা ছাড়া তিনি ছাত্রলীগ এক কর্মীকে না পেয়ে, তার মা নামাজরত অবস্থায় ছিল, তাকে হত্যা করেছে এবং 250টি থানায় আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, হত্যা করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এবং সোশ্যাল মিডিয়া, গণমিডিয়া যেগুলো তার আমলে স্বাধীন ছিল বলছেন তিনি, এবং বলছেন এখন কি স্বাধীন আছে কিনা, এখন সংবাদ পরিবেশন করা যাচ্ছে কিনা, তিনি এসবের সমালোচনা করেন। বলছেন শিক্ষকদের অপমান করা হয়েছে, সকল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছিলেন, রাস্তাঘাট, বিদ্যুৎ সব কিছুতে উন্নতি করেছিলেন। এবং তিনি তার নামে যে মানি লন্ডারিং এর, তার দলের লোকদের যে মানি লন্ডারিং অভিযোগ, তিনি পাল্টা ইউনূসের উপর সেটা উত্থাপন করেন। এবং 666 কোটি টাকা ট্যাক্স যে দেয়, তার কত টাকার সম্পদের মালিক তিনি, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন বলছেন যে তাদের রাজনীতি করার অধিকার নেই এবং তিনি বাংলাদেশকে উন্নয়নের একটা মডেল তৈরি করেছিলেন। এবং তিনি দাবি করেছেন যে তার আমলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনপ্রতিনিধিরা ক্ষমতায় ছিল, তাদেরকে ছ্যাক করে দেওয়া, তাদেরকে বাতিল করে দেওয়া এটা গুরুতর অন্যায় এবং তাদেরকে ক্ষমতা ফিরিয়ে দিতে এবং মামলা, গ্রেফতার, হত্যা এইসব বন্ধ করতে। এখন তার যে বক্তৃতায় দেখা যায় তিনি তার বিরুদ্ধে যে হত্যা, গুম, খুন, তিনি পাল্টা অভিযোগ করছেন। তিনি এটা স্বীকার করেননি এবং পাল্টা অভিযোগ করেছেন ইউনূস সরকারের বিরুদ্ধে। এখন অভিযোগ করা যায়, কিন্তু সেটা লোকজন কতটুকু নিবে, গ্রহণ করবে কি করবে না, এটা হলো জনগণের উপর। এবং এই যে বড় একটা বিষয়, সেটা হলো ব্যাংক ডাকাতি, শেয়ার ব্যবসা, লুটপাট, তো এগুলো তিনি আবার পাল্টা এই সরকারের উপর ছেড়ে দিচ্ছেন। তো ব্যাংকে যে হাজার হাজার কোটি, লক্ষ কোটি টাকা চলে গেল, ব্যাংক খালি হয়ে গেল, আমরা দেখলাম। তো এগুলো তো আমরা আগের পত্রিকাগুলোতেই দেখছি, এই সরকার আসার আগেই যে এই কাহিনী। কিন্তু এবং তখন তিনি কিছু বলেননি শেখ হাসিনা, বিশেষ করে আসালামের ব্যাপারে তিনি কথাই বলেননি, যারা 1 নাম্বার এইটার অভিযুক্ত। কিন্তু এখন এসে বলতেছেন এরা, কিন্তু এই সরকার তো পরে আসছে, তো অভিযোগ তো আগেই ছিল। তো এইরকম তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। এখন এগুলো পাবলিক খাবে কি খাবে না, এবং তার দলের লোকেরা হয়তো খুশি হয়েছেন অনেকেই, কিন্তু দল তো খালি খুশি হলে হবে না, এখানে জনগণের সম্পৃক্ততা আছে। এবং তার যে দীর্ঘ 16 বছরে তিনি দাবি করেছেন ইলেকশন ফেয়ার হয়েছে, এবং এটা হয়তো কেউ কেউ মনে করে তারই বক্তব্য হাস্যকর, কারণ তার শাসন আমলে এটা সবচেয়ে বড় ইস্যু ছিল যে তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই। প্রহসনের নির্বাচন হয়েছে এবং তার দলের অনেক লোক স্বীকারও করেছেন সেটা, এবং দামি প্রার্থী সাজিয়ে এই যে ইলেকশন করা, মানুষকে বোকা বানানো, এবং বোঝা যাচ্ছে শেখ হাসিনা এখনো সেই পলিসিটি আছেন, তার কোনো ইউটার্ন নেই। তিনি হয়তো মনে করছেন তিনি রাইট আছেন। এখন আসলেই রাইট আছেন না রং আছেন নাকি সঠিক আছেন, এটা জনগণই বিচার করবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রত্যাহার নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে, প্রত্যাহারের দাবি জানানো হয়েছে, চিঠি লেখা হয়েছে নোবেল কমিটিতে, এবং এই দাবি শুধু পশ্চিমবঙ্গে বা ভারতেই নয়, দেশের মধ্যেও এই দাবি উঠেছে আরও আগে থেকে। পাশাপাশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অং সান সুচির সঙ্গেও, মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির সঙ্গেও তুলনা করছেন অনেকে। কেন আসলে তুলনা করছেন, আর তার নোবেল প্রত্যাহারের সম্ভাবনাও কতটুকু রয়েছে, সেই প্রশ্নও নিশ্চয় উঠবে বা ওঠার কথা। ভারতের পুরুলিয়ার নরেন্দ্র মোদীর যে দল, বিজেপির সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি নোবেল কমিটিতে একটি চিঠি লিখেছেন, এবং সেই চিঠিতে তিনি যা লিখছেন তা হচ্ছে এক অদ্ভুত পরিহাস। এমন একজনকে নোবেল সম্মান দেওয়া হয়েছে যার নাম হিন্দুদের উপরে হিংসা, অবিচারে জড়িয়ে পড়েছে।
ক্ষুদ্র ঋণের জন্য গোটা দেশে ডক্টর ইউনূসকে সম্মান করা হয় বটে। বাংলাদেশের প্রসঙ্গ এখানে তিনি নিয়ে এসেছেন। তিনি বলছেন যে, তবে এখন তিনি হিন্দুদের উপর অত্যাচারের নায়ক বা মানবতা বিরোধী অপরাধে চোখ বন্ধ করে থাকা একজন ব্যক্তি। আমার আবেদন, তার কৃতকর্মের প্রকাশ্যে নিন্দা করা হোক, যাতে এই অত্যঙ্গ সম্মান প্রাপকরা প্রত্যেককে তাদের জীবনকালে সর্বোচ্চ নৈতিক মূল্যবোধে পরিচালিত হন। এটা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর চিঠির বক্তব্য, নোবেল কমিটিতে যে চিঠিটি তার পক্ষ থেকে পাঠানো হয়েছে। আবার বিজেপির আরও একজন সংসদ সদস্য এবং যিনি পুরা ভারত জুড়ে বেশ পরিচিত তার সততার জন্য, কলকাতা হাইকোর্টের একজন সাবেক বিচারপতি এবং বিজেপির সংসদ সদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনিও এমন দাবি তুলেছেন এবং বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কার বাতিল করতে হবে। একইভাবে তিনি বলছেন যে বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে, সম্পূর্ণ বেআইনি একটি সরকার। মানে জ্যোতির্ময় সিংহ মাহাতোর চেয়ে এক ধাপ এগিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার সেটি অবৈধ এবং তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। তিনি যেখানেই থাকুক দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। বিষয় হচ্ছে যে এর আগেও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল খোদ বাংলাদেশের মধ্য থেকে। সেটি 2023 সালের ঘটনা। অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের প্রক্টর ডাক্তার AKM গোলাম রাব্বানী, তিনিও বাংলাদেশের শ্রম আদালতে বিচারিক প্রক্রিয়া চলাকালে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার স্থগিত রাখা হয় সেজন্য নোবেল কমিটির কাছে অনুরোধ জানিয়েছিলেন। আমরা 2023 সালের ঘটনাগুলো জানি যে কীভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছিল এবং তার বিপরীতে বিশ্বের বিভিন্ন পর্যায়ে নোবেল বিজয়ীরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি তুলেছিলেন যে এই প্রহসন বন্ধ করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো স্থগিত করার জন্য। যাও, মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলনা করা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার ভাগ্যেও অং সান সুচির মতন ভাগ্য ফিরে আসে কিনা। অং সান সুচি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, আমাদের প্রধান উপদেষ্টাও শান্তির জন্য নোবেল পেয়েছেন। অং সান সুচি তার দেশের মধ্যেই যখন মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠল, তিনি তার পক্ষে সাফাই গিয়েছিলেন। তিনি কোনোভাবেই স্বীকার করতে চাননি যে রোহিঙ্গাদের উপরে মিয়ানমারের জান্তা সরকার নিপীড়ন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে, ধর্ষণ করা হচ্ছে গণহারে নারীদেরকে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রোহিঙ্গাদেরকে নিয়ে গাম্বিয়া মামলা করলো রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে, সেই আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করেছিলেন অং সান সুচি। তো সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে অং সান সুচির ভাগ্য অধ্যাপক মোহাম্মদ ইউনূস বরণ করবে কিনা। বরণ করবেন কিনা কেন উঠছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, যে আশা প্রত্যাশা নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল, সেই আশা প্রত্যাশা জনগণের যেই চাওয়া সেইগুলো তেমন কিছুই পূরণ করতে পারেননি। 4 মাস চলে গেল এবং নির্বাচন নিয়ে যে বিলম্বিত করার একটা প্রক্রিয়া সরকারের মধ্য থেকে অনেকেই দেখছেন, সন্দেহের চোখে দেখছেন যে সরকারের আসলে এজেন্ডা কি, কতদিন তারা ক্ষমতা ধরে রাখতে চায়, এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা। সেই সব জায়গা থেকে যেহেতু অং সান সুচি এবং আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দুজনেই শান্তিতে নোবেল পেয়েছেন, তারা শান্তির বদলে আসলে অশান্তি সৃষ্টি করছেন কিনা, সাধারণ মানুষের বিরুদ্ধে, নিপীড়িত মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন উঠছে। কিন্তু আসলে কি নোবেল প্রত্যাহার সম্ভব? যখন অং সান সুচির বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছিল এবং কোনো কোনো নোবেল বিজয়ী নিজেরাই অং সান সুচির নোবেল প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন, তখন নোবেল কমিটি কি বলছিল? নোবেল শান্তি পুরস্কার বিষয় যে কমিটি, তার প্রধান রেবিট রেস অ্যান্ডারসন, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিলেন যে 1991 সালে দেওয়া এই পুরস্কার, অং সান সুচির ক্ষেত্রে বলছেন, এই পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এই পুরস্কার নরওয়ে দেয়নি, পুরস্কার দিয়েছেন নোবেল কমিটি। এবং তিনি তখন বলছিলেন যে কাউকে যখন এই পুরস্কার দেওয়া হয় তাকে আগের কাজের মূল্যায়নের ভিত্তিতেই দেওয়া হয়। একজন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর কী করছেন তা দেখা আমাদের এখতিয়ারে পড়ে না, এটা আমাদের কাজও নয়। তো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শুধু ভারত কেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যদি কথা বলছি, যদি এই ধরনের দাবি ওঠেও, নোবেল কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রত্যাহার করাবে না বা ফিরিয়ে নেবে না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছেন বাংলাদেশের হয়ে, এটি নিঃসন্দেহে আমাদের গর্বের বিষয়। যারা এই দাবিগুলো তুলছেন তারা তুলতেই পারেন। ভারতের পক্ষ থেকে যেই দাবিটি তোলা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের কারণে তার নোবেল প্রত্যাহারের, সংখ্যালঘু নির্যাতন কতটুকু হচ্ছে বা না হচ্ছে এখন এটি বিষয়ে অনেকেই জেনে গেছে। খোদ ভারতীয় সাংবাদিকরা যেখানে বলছেন ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যে বাংলাদেশে এই ধরনের কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি, যেটি ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি।
কিন্তু আবারও বলি, যেই অবস্থা এখনো দেশে চলছে, শেখ হাসিনা যে ফ্যাসিবাদের পরিচয় দিয়েছিলেন, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েমের, সেই একই অবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে, সেখান থেকে এক ধরনের তুমুল দাবি উঠতেই পারে। সেটি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক তা নিয়েও বিতর্ক থাকতে পারে, কিন্তু উঠবে তো, ওঠাটাই স্বাভাবিক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার যে সম্মান এখনো পর্যন্ত রয়েছে সেটি হারিয়ে ফেলবেন নিজে? আমার নিজেও মনে হয় না। যদি একটা রেফারেন্স দিই, বাংলাদেশে এই মুহূর্তে যে একজন অনুসন্ধানী সাংবাদিক এবং সর্বজন শ্রদ্ধেয় মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তার আরেকটি যে সাপ্তাহিক পত্রিকা রয়েছে জনতার চোখ, সেখানে একটি লেখাতে লেখা হয়েছে ওয়ান লিভেনের রেফারেন্স টেনে এনে। ওয়ান লিভেন সরকারের সময় আমাদের প্রধান উপদেষ্টা একটি নতুন দল করেছিলেন, নাগরিক শক্তি, যাদের পরামর্শ তিনি করেছিলেন। যখন বুঝতে পারলেন যে এই দল খুব সুবিধা করতে পারছে না, তিনি সেই পরামর্শকদের পরামর্শ ছাড়াই সেই দল নিয়ে আর কোনো ধরনের সামনে এগোননি কোনো কিছুতে, অর্থাৎ ওখানেই শেষ হয়ে গেছে নাগরিক শক্তি নামের নবজাতক যে রাজনৈতিক দলটি ছিল। এবং এই ইঙ্গিতই করা হচ্ছিল, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তখন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, আগামীতে তিনি সেই সিদ্ধান্তটি নেবেন কিনা সেটি দেখার বিষয়। এবং বলা হয়েছিল ওই লেখাতে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই ট্রাম্প কার্ড, সেই ট্রাম্প কার্ডে তিনি কীভাবে খেলবেন